ইউটিউবে শুনে থাকবেন, যশোরে আমি বলেছি যে ড্রসরা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেন? কাদের দেওয়া যাবে না? দেওয়া যাবে না নিউবর্ন। নিউবর্নে যদি ওর আগের জেনারেশন মানে বাবার ছিল টিভি, বাচ্চা জন্মেছে ভয়ঙ্কর অবস্থা নিয়ে, যাবে না, ড্রসরা দেওয়া যাবে না। কিন্তু ওই বাচ্চাই যখন চৌবাচ্চা হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন দেওয়া যেতে পারে উইথ গ্রেট কেয়ার। কেন বললাম উইথ গ্রেট কেয়ার? কারণ বলেছেন, মার্গারেট টাইলার বলেছেন, হ্যানিম্যানও বলেছেন, টিবি হলে ড্রসরা দিতে হয়, পেশেন্টকেই দেওয়া যায়। কিন্তু প্লিজ বই পড়ুন, যাই করুন, দেবেন না। ড্রসরা দেবেন থার্ড সাইকেলে। ফার্স্ট সাইকেলে আমি একটু মানে দেখাচ্ছি, এটা বুঝে ফেলে গেল। শিশুদের দেওয়া কত বছর বলা হয়েছে? 12 বছরের কমে লিখে দিয়েছি, এবার লেখার মধ্যে আছে। আরে মুছবো কই কত বাজে রে? এই 1টা বাজে। 1:30 ব্রেক। 1:30। ঠিক আছে, একটু মুছে দেন। আচ্ছা, আপনারা অনেকে পরে এসেছেন, দেখুন এখানে কিছু কথা লেখা আছে। সেটা হলো সেমিনার হবে 21-22 মার্চ 2020। নামটা লেখা নেই? আমার নাম তো জানবে নিশ্চয়ই। তো ডেলিগেশন ফি 1500 টাকা। যদি মার্চের 1 তারিখের মধ্যে টাকা পাঠান এই অ্যাকাউন্ট নাম্বারে, তাহলে 1500 টাকা। আর যদি এসে দেন, কি জানি যেতে পারি কি না পারি, এই যাই গিয়ে দেবো, তাহলে হচ্ছে 2000 টাকা। আর পরের বারটা বলে দিই, মার্চ সেপ্টেম্বর যখন সেমিনার হবে, এই অঙ্কটা হবে 2000। আর স্পট পেমেন্ট হবে, স্পট পেমেন্ট হবে 2500। আর এই ভেন্যুতে হবে না, এইখানে সেমিনার হবে না। এখনই আজকেই ক্যান্সেল করছি না, কিন্তু করে দেবো। ভেন্যুটা সম্ভবত সায়েন্স সিটি এরকম কিছু। আরে দেবাশিস, তুই একটু খবর নে না ওটা। তবে সায়েন্স সিটিটা আমার বেশি পছন্দ, পরিবেশটা ভালো, তো ওটা দূরেও না, বাসের যোগাযোগও ভালো। কেমন? আর তুই কি সায়েন্স সিটি একটু খবর নিবি? সেটাই তো, তুই কি একটুখানি তোর সময় আছে? দেখ না, তারপর আমি 26 তারিখের আগে যেতে পারবো কিনা বুঝতে পারছি না। 26 তারিখে ডাইরেক্টরের সঙ্গে আছে, ওই দিনই আমি লিখে রেখেছি ডায়েরিতে, একটু দেখ। কারণ এখানে হবে না, কোনোভাবেই হবে না। ভেন্যুটা জানিয়ে নেবেন আপনারা মার্চের 1 তারিখে ফোন করে, কোথায় সেমিনার হবে। আর যদি আজকের মধ্যে হয়ে যায় তো ফেব্রুয়ারি ক্লাসেই জানিয়ে দেবো, ওই দিনই ফোন করতে পারবেন 16 তারিখে। তো এই হচ্ছে অবস্থা। আমি সব দিয়েছি, অনলাইনে টাকা ফেলবার ব্যবস্থা করে দিয়েছি আইএফএসসি কোড দিয়ে। আচ্ছা, এবার কি বলবো? বলছিলাম আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মেডিসিন একটু ভিন্ন ধরনের। সেটা হলো 3টে চেন আছে। ফার্স্ট চেন সিবি মানে কার্বোহাইড্রেট, সবার জানা আছে। সিএ কার্বোহাইড্রেট। ও মাই গড, আমি আগে লিখে নিই, পরে বুঝাচ্ছি কেন এটা আসবে। 2 নম্বর চেন হলো তিন নম্বর হলো না,
একটু হই না। এই তিনটে শ্রেণীর মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন হয় কেন? কেন ইম্পর্টেন্স অফ ফার্স্ট সাইকেল বলে আমার একটা লেখা আছে, সেই লেখাটা পড়লে বোঝা যাবে যে ফার্স্ট সাইকেলের জন্য যদি মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করা হয় তাহলে যদি দেখা যায় যে সে অনেকগুলো ট্রমা নিয়ে এসেছে। কি ধরনের ট্রমা আজকে লেখাটার মধ্যে আছে, ট্রমা কত রকম হয় ওটা একটু বলে দিই, অনেকে তো পাইনি, আমি দেবো, দেখছি কিভাবে দেবো। সে হলো আমরা আমাদের পূর্ব পুরুষদের থেকে ট্রমা পেয়ে থাকতে পারি। কিরকম? কেউ আমার আত্মীয়দের মধ্যে কেউ হাত সরিয়ে দে সহজে, কেউ নেশাখোর হতে পারে, কেউ বা দীর্ঘদিন ধরে হার্টের পেশেন্ট ছিলেন, কার্ডিয়াক অ্যাজমা, এরা ইনহেলার নেন, স্টেরয়েড। ভাবুন আমার গ্র্যান্ডফাদারের এই দোষ ছিল, ওই রক্তেই আমার বাবার জন্ম হয়েছে, সেই রক্তেই আমার জন্ম হয়েছে, আমি কিন্তু ট্রমা পেয়েছি। অথবা ভাবুন আমার মা ছিলেন থাইরয়েডের পেশেন্ট, ছোটবেলা থেকেই থাইরয়েডের ওষুধ চলতো, এটাও আমার মধ্যে আছে, মানে এইগুলো দেখুন ট্রমা হলো। আবার ভাবুন আমি আমার ওই ডিটেলস লিখে দিয়েছি 4টে হেডে। তারপর হতে পারে কি, যখন আমার যিনি বাবা মা ওরা ভালোবাসা করে বিয়ে করেছিলেন, ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কোনো সম্পত্তি দেওয়া হয়নি। তাহলে আমি যখন মায়ের পেটে এলাম তখন ওদের চরমতম দুর্দিন, ওটা একটা ট্রমা। ভাবুন আমার মা ছিল গরিবের মেয়ে, আমার বাবা ওরা ছিল খুব বড় লোক। এই বড় লোকের বাড়িতে যদি গরিবের মেয়ের বিয়ে হয়, যাদের বিয়ে হয় তারাই জানে কি অত্যাচার সহ্য করতে হয়। অমুক রাজধানী তমুকের মেয়ে এই সেই করে মাকে দিন রাত চোখের জল ফেলতে হতো। আমি ওই মায়ের পেটে জন্মেছি, ওই চোখের জল ফেলা ওই দিনগুলোতে আমি ট্রমা নিয়েই এসেছি। আমাদের পদ্মা নদীতে জমি সব ভেঙে গেছিল, আমি তারপরেই জন্মেছি, ওই ট্রমা নিয়েই এসেছি, কিন্তু দিন সব জমি পদ্মায় চলে গেছে। তাহলে এইভাবে আমাদের ট্রমা তৈরি হয়, সব লেখা আছে আজকের মধ্যে। আমি লিখবো প্র্যাকটিক্যাল ইউটিলিটি, আমি লিখবো পোস্ট ট্রমা সিনড্রোমের ব্যবহারিক প্রয়োগ লিখো। যদি ওই 4টে হেডিং এ যেভাবে লেখা আছে তুই লিখতে পারো, আমি 20-তে 20 দেবো, যদি সিস্টেমেটিক ওয়েতে লেখা হয়। আর যদি উল্টাসিধা করে লেখা হয়, যত ভালোই লেখা হোক 10ই দেবো, আমি 20 দেবো না, 10 দেবো না, অত কম। কারণ তুই পড়া নেই গুরুত্ব দিয়ে, ছোট্ট একটু করে পড়া, তাহলে কি হবে? ওই জন্য এই নম্বরটা কম হলো, এই জন্যে যে এইটুকু পড়া বলা হলো 20-তে 20 দেবো, তাও মন দিয়ে পড়া হয়, তাই শাস্তি। আর ওই যে লেখাটা দেওয়া হয়েছে না, নিজের চিকিৎসা করতে গেলেও লাগবে, বউয়ের চিকিৎসা করতে গেলেও লাগবে, বাচ্চা প্রতিবেশী পেশেন্ট দেখতেও লাগবে। এর জন্য 20 নম্বরে 20-তে 20, নাহলে 20-তে 10। আমি 1-2 লাইন করে বুঝে যাবো, আমি 10 দিয়ে দেবো, পড়াটা পড়বো না। আর যত থেকে এই 4টে হেডিং আছে ABCD, 5টা হেডিং এ একটা, হ্যাঁ 4টে, আবার 2 নম্বরে আবার অনেকগুলো সাব হেডিং আছে। এই আমি হেডিং গুলো গুনবো, হেডিং গুলো ঠিকঠাক থাকে তাহলে 20 দেবো, ভিতরে যা হোক তা হবে। হ্যাঁ ওটা লিখতে হবে, হ্যাঁ। আরে বাবা কমসে কম প্রসিডিউর তো মেনটেন করো। এটা অ্যাকচুয়ালি কি, কি পরীক্ষা এটা? তুমি পারবে কি পারবে না আমাকে বোঝাতে হবে না, তুমি বুঝেছো কিনা বলো, এটা বলে তুমি যখন বোঝানি তাহলে তোমাকে নম্বরটা দিয়ে কি হবে আমার? আচ্ছা তাহলে
কি বলছিলাম? ও এই সিভি, এরপরে সিএ। আমি একটু আগে বলেছি, বলিনি, সিভির অসম্পূর্ণ কাজ সিএ করে। কিন্তু এরা যা করলো মনে হচ্ছে কিছুই হলো না, বাড়েও নি কমেও নি। কথার মানে কি? কথার মানে হলো ভাইটাল ফোর্স বিনাম স্টেটে রয়েছে, মানে অবশ প্যারালাইজ ভাইটাল ফোর্স, তাই সে কিছুই করছে না, নো ভাইটাল রিয়াকশন। এইরকম ক্ষেত্রে কিন্তু সরিনাম দিলে সব কাজ করে। কথার মানে কি? কথার মানে এই নয় কি সরিনাম কাজ করলো, শরীর এতক্ষণ তোমার সিস্টেমের মধ্যে কার্বোবেস কার্বোনাবিলিস জমে আছে, গজগজ করছে ওখানে বসে। কারণ যে কাজ করাবে সেই তো ঘুমিয়ে আছে, ওকে তো জাগাতে হবে। যখন সরিনাম দিয়ে জাগিয়ে দেওয়া হলো, এই কার্বোনাবিলিস সব কাজ করলো, আর রোগী দ্রুত ভালো হয়ে গেল। তখন মনে হতে পারে আরে সরিনাম এত কাজ করলো, সরিনাম কিচ্ছু করে, সরিনাম কিচ্ছু করেনি, ঘুমিয়ে গেছিল, ঘুম ভাঙিয়ে দিল। আর বাকি কি বলবি? আমাকে বলতে দে। সব ক্ষেত্রে যখন যে মেডিসিন রোগী ভালো বোধ করবে আর কিছু করা যাবে না, আর ডোজও দেওয়া যাবে কিছু না। যখন পেশেন্ট বলবে বাবু 3 মাস পরে একদম দিয়েছিল 3 মাসে কোনো দেখা নেই, কোনো নেই, 3 মাস পরে এলো দুটো নতুন রোগী নিয়ে। তুমি বলি কি ব্যাপার, আপনি খবর দিলেন না? ভালো ছিলাম, কি খবর দেবো, এদেরকে নিয়ে এলাম। তোমার মনটা খুশি হলো, রোগী তো খুশি, দুটো নতুন রোগী নিয়ে আসে। কিন্তু তুমি দেবে না ওষুধ, কিন্তু দেবে না তুমি। আচ্ছা আপনি এসেছেন, আসলে একটু ওষুধ খেয়ে নেন না, সেই ওষুধ ভালো ছিল, তুই আবারও দিয়ে দিলে, পরের দিন তুমি গালাগালি করবে ফোনে। তোমার তখন উচিত হচ্ছে একটু আদেশ দিয়ে দানা দিয়ে দাও, হ্যাঁ এটাতে কাজ হবে। সেটাই বুঝে গেছি, জীবের পড়লেই বুঝে গেছি। কি বুঝেছে কিনা? আচ্ছা তারপর এটা তো গেল পোস্ট ট্রমা সিনড্রোম যখন প্রিডমিনেন্ট হয়। আর এটা কি? টিডি যখন প্রিডমিনেন্ট হয়, পিটিডি, প্রিডমিনেন্ট টিউবারকুলার ডায়ালিসিস। আর এটা হলো পোস্ট রেভিস সিনড্রোম। ফার্স্ট ইম্পর্টেন্স অফ ফার্স্ট সাইকেল, এই চ্যাপ্টারটা আমি এই ব্যাপারে ডিটেলস লিখেছি। এবার কথা হলো হাইড্রোফোবিনামের পরে কারণ আছে কেন? কারণ ওটা একটা তীব্র বিষ, কে কখন দিতে পারবে কোনো ঠিক নেই। যেমন কালকে রাতে একটা কেস ছিল, এমন তুই কি এসেছিস কালকে সাপে কাটা রুগী? আসেনি। আমাকে বললো কি করে যাবো, সাপে কাটা রুগী নিয়ে এলো, আমি তো হাইড্রোফোবিনাম দিলাম, আপনি বলেছিলেন, খেয়ে তো রুগী যায়। তখন রাত বাজে কত, 12টা না 1টা বাজে। আমি বললাম ঠিক আছে তুই যেতে না, আর বলে না আছে তোর কাছে, বলে 01 তো খাইয়েছিলাম, চল 01 সিএম বিষ দিয়েছি, 01, তখন বিষ দিয়েছে 01 হবে না। তাই কারণ সিএম দিল, কিছু পরে ফোন করলো, রুগী ঘুমিয়ে গেছে। তার আগে কি হচ্ছিল, ঠিক হাইড্রোফোবিনার যে সিমটম, গলা টলা আটকে আসছে, এমনই হয় আর কি, কাছাকাছি সিমটম, গলা আটকে আসে, রোগী টান বেরিয়ে যাচ্ছে, মরে যাবে মনে হচ্ছে, 01 বারবার দিলাম, মানে কার্বোজ 0/1, কিছু হচ্ছে না, এখন সব হবে না, তুই এখন কার্বোজ সিএম দে। তারপরে এই কয়েক মিনিট পরে ফোন করলো, রোগী ঘুমিয়ে গেছে। আর ভালো তো দেখ মরে গেল কিনা, বলো না নড়ছে, তোমরা কাল ক্লাসে চলে আসিস, আসেনি। হ্যাঁ ও খেতে যাবে, ও ঠিক আছে খেতে যাবে। খেয়ে আসার পর একটা জিনিস লেখাবো, সিক কোন ড্রাগের সিক গল্প করে জানতে হয়। কত বাজে সেটা দাও, আনতে গেছে, শোনো আনতে গেছে, কুপন আনতে গেছে, আরে এখনই দেবে। হ্যাঁ 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 আমি ক্লাস চালু করছি। বলছি এর পরে যে পার্টটা হবে সেটা হলো কোন ড্রাগের সিক গল্প করে কিভাবে জানা যায় কে কেমন। আমি এখন মুখে বলি, পরে লিখিয়ে দেবো, জানতে চাইবো, আর এখন খেতে খেতে জানার চেষ্টা করবো। সে হচ্ছে একটা টবে সুন্দর ফুল ধরে আছে, 7 বন্ধু যাচ্ছিল রাস্তা দিয়ে, 7 জনের চেহারা একদম সম্পূর্ণ উপর লম্বা, বসে গিয়ে দাঁড়িয়ে দেখে না, সব বন্ধুগুলো
মিলিটারিতে চাকরি করে, পুলিশের বড় অফিসার, মিলিটারি বড় অফিসার, শহরের উপর লম্বা, সেবিশরী স্বাস্থ্য, সুন্দর দেখতে, কি দারুণ। যাচ্ছিল ওই বাড়ির পাশ দিয়ে, এই যাওয়ার সময় একটা ঘটনা ঘটলো। সবাই দেখলো ফুলটা কি সুন্দর। তারপর একজন কি করলো, ওকে ওইটা দেখে একটা কবিতা লিখে ফেললো। কি দারুণ। এই যে দেখে দেখে কবিতা লেখা নিয়ে একটা কাহিনী আছে জানো, সেটা আমি জানি না। ও বলবো না, পরে বলবো। ও মনে পড়বে বলবো। তা কি হলো, একজন কবিতা লিখে বললো, আর একজন গেট খুলে ওই ফুলের কাছে চলে গেল, গিয়ে দেখতে লাগলো, না জানি ও ফুলটাকে কি করছে, ও ওর বুকের ভিতরে বোধহয় নিয়ে নিচ্ছে। আরেকজন বললো, আরে এত ভালো ফুল, আজকে রাতেই চুরি করতে হবে। আরেকজন বলছে, চুরি করবো কেন, ভালো মুখে চাইবো, দিল দিল জোর করে নিয়ে যাবো, নইলে ব্রিটিশ চেঁচায় আমাদের বাড়ি থেকে একটা দিয়ে যাবো, এটা দেবো না। কেন সব করবি কেন, আরে এটা এলে আমার বাড়ির সবাই খুশি হবে। আরেকজন বলছে, হ্যাঁ আমি 4টা ফুল নেবো, 4টা 3টা 4টে নেবো, বিকেলবেলা ওর সঙ্গে দেখা হবে, আমার প্রেমিকের চুলে গুজে দেবো, আর একটা ওর হাতে দেবো, আর আমার পকেটে একটা রাখবো, তারপর সেলফি তুলবো। আর একজন বলছে, আর তোরাও আছিস, এরকম ফুলের অভাব আছে, চল কত নিবি দেবো, চল। আর একজন বললো, তোরা সামান্য ফুল নিয়ে এত সব কেন করছিস, খুব ভালো লেগেছে, ফটো তুলে নে, বাস খতম। তুই বা করবি কেন, আর তো কবিতা দিবা কি আছে, আর একজন তো ফুলটাকে যেন বুকের মধ্যেই ঢুকিয়ে নিল, এসব কি, ফটো তুলে নে, চল চলে যায়, সময় নষ্ট হচ্ছে, কাজ আছে অনেক। এই যে 7 বন্ধু, এরা কিন্তু 7টা ট্রু ডিজিজ প্রিডমিনেন্ট। এই 7টা ট্রু ডিজিজ ওদের গল্প থেকে বলতে হবে কে কোন ট্রু ডিজিজের মানুষ। সবাই, এরা তো কারো জ্বর হয়নি গো, গ্যাস অম্বল হয়নি, গিট ব্যথা হয়নি, মাজা ব্যথাও হয়নি, কিন্তু ওরা শিখ তো বটে। আমি তো আমারটা স্বীকারই করে দিলাম, আমি তো শিখ, আমি তো ওষুধই খাই। তাহলে এই যে তাহলে এই যে ঘটনাটা ঘটলো, ওষুধটা ঠিক হয়ে গেল, অথচ কারো কোনো রোগ হয়নি, কিন্তু ওষুধ ঠিক হয়ে গেল। কারোর জন্য হলো শিবরিনাম, কারোর জন্য হলো সরিনাম, কারোর জন্য হলো সুজা, কারোর জন্য হলো মডেলিনাম, কারোর জন্য হলো হাইড্রোফোবিনাম। এর তো কিছুই হয়নি, এত ওষুধ কি হবে। কথা হলো আমাদের সবার সব হয়ে বসে আছে কি, সেটা হলো আমার পূর্বপুরুষ আমাকে আগুন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই আগুন আমার মধ্যে জ্বলছিল তুষের আগুনের মতো। কেন বলেছিলেন, যদি আদি লাইফে এই থামিয়ে দেওয়া হয়, কি থামিয়ে দেওয়া হয়, আগুনটাকে নিভিয়ে দেওয়া হয়, তবে পরবর্তী জীবনটা শান্তিতে কাটবে, পরবর্তী জীবনটা কখনো কোনো রোগে ভুগতে হবে না, কোনো সেল ডিস্ট্রাকশন হবে না, অনেকটাই সুস্থ অবস্থায় উপরে যেতে পারবে। আর যদি আমি একটা ছবি এঁকে দেখাবো, আমি একটা ছবি এর আবিষ্কার করেছি এই শিখ বোঝাবার জন্য। আর যদি এই সুস্থ দেখে চুরি করবে, তো ভালো করেছিস, কি দারুণ। বাবা মা এই চুরিটাকে অ্যাপ্রিসিয়েট করলো। বাবা মা কোনো ডাক্তার কাছে গিয়ে কি বলতো, আমার বাচ্চাটা চুরি করে, ডাক্তারবাবু একটু ওষুধ দিন না। ডাক্তারবাবুরা কি দেবে আমি জানি না, ডাক্তারবাবুরা ক্লেপ্টোমেনিয়া দেখে আর যাই হোক তাই হোক করে একটা ওষুধ দিয়ে দেবে, ঝামেলা শেষ। কিন্তু ছেলেটা কেন চুরি করতে চাইলো, এর পিছনে কোন ট্রু ডিজিজ দায়ী, সেটা কিন্তু জানা হলো না। ফলে ও কঠিন থেকে কঠিনতর রোগে ভুগবে, ওকে ভুগতেই হবে, শুধু ভুগতেই থাকবে। তারপর একসময় ডাক্তারবাবুরা বলবেন, শুনুন আমরা অনেক চেষ্টা করেছি বুঝলেন, আর ভালো মন্দ খাইয়ে দিই। অথচ আজকের এখানে পরশু দেওয়ার জন্য ডাক্তারবাবু যায়নি,
সেদিন বোঝেইনি ফুল চুরি করতে চাইলে কি ওষুধ দিতে হয়, ফুল প্রেমিকের খোপায় দিতে গেলে কি ওষুধ দিতে হয়, কোন টুরিজ গাছ থেকে ফুল তুলে নিয়ে প্রেমিকের মাথায় দেয়, প্রেমিকের মাথায় দেয়। আবার কে বলে ভালো লেগেছে একটা ফটো তুলে নেয়, পড়ার বাদ খতম। অত সময় দরকার কি, কথা সে কবে বলে, কখন বলে, খেয়ে আসুন, খালি পেটে তো বিদ্যা হয় না। আমি রেখা একে দেখিয়ে দেবো। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা একটু বসো একটু বসো। আমি একটু দেখিয়ে দিচ্ছি রেখাটা কি রকম। কথা হলো আমরা কয় রকম, আমরা হচ্ছি পারফেক্টলি হেলদি এক ভাগ। আমি পৃথিবীর মানুষদেরকে কয় ভাগে ভাগ করেছি, 1 2 3 4 ভাগে ভাগ করেছি। তার এক ভাগ হলো পারফেক্টলি হেলদি ইন্ডিভিজুয়াল। আমি এখন সংক্ষেপে লিখবো, পরে বেশি করে লিখবো। পারফেক্টলি হেলদি ইন্ডিভিজুয়াল। এটা কিন্তু কাল্পনিক, পারফেক্টলি হেলদি বলে কিছু হয় না। পৃথিবীতে কেউ নেই পারফেক্টলি হেলদি। তাই এটা হলো ইমাজিনারি, এটা হলো কিসের লাইন, ভাইটাল ফোর্সের লাইন। হ্যাঁ অ্যাবসলিউটলি হেলদি, কিন্তু এটা কিন্তু এটা হচ্ছে কাল্পনিক, ইমাজিনারি। এটা হলো ইমাজিনারি, কল্পনায় হয়। আইএমএ জি না জেড গো, বড়দের লিখতে গেলে ভুল হয়। ইমাজিনারি, কাল্পনিক এই লাইনটা, এভাবে কেউ হয় না। অনেক কথা তো ক্যামেরায় নেই, আমি ওদিক চলে গেছিলাম। ও উঠে গেছে কিন্তু আপনার ছবি ফাঁকা। এইরকম পারফেক্টলি হেলদি পৃথিবীতে হয় না, কিন্তু আমরা এর সাপেক্ষে আলোচনাটা এর সাপেক্ষে হবে। এবার দেখুন, অ্যাবসলিউটলি হেলদি তাহলে কেউ হয় না, তাহলে এবার কি হয় না, অ্যাপারেন্টলি হেলদি। কথাটা হবে অ্যাবসলিউটের জায়গায় অ্যাপারেন্টলি। অ্যাপারেন্টলি হেলদি, অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল, পরে ভালো করে লিখে দেবো। এরা কি রকম, এরা হচ্ছে 6 রকম, এই রেখাগুলি 6 রকম। অ্যাপারেন্টলি হেলদি আরেক রকম হচ্ছে, অ্যাপারেন্টলি হেলদি আরেক রকম হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি আরেক রকম হচ্ছে আচ্ছা, অ্যাপারেন্টলি আরেক রকম হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি আরেক রকম হচ্ছে থামাও বাবা থামাও, কে 3 3 6। এরা এক একটা ড্রাগের ভাইটাল ফোর্সের লাইন বা হেলদি লাইন অফ ডিফারেন্ট টু ডিজিজ অর ডিফারেন্ট ড্রাগস। পরে বলছি, এখানে দেখে বলা উচিত। আর একটা হচ্ছে এরা তো ঠিক সময় সুস্থ হয়নি, তাই পরে পরে এরকম হয়ে গেছে। এরপর রিয়েল হোমিওপ্যাথি করতে এলো, এরপর লাইনটা হলো এই হলো আমরা তো কেউ ঠিক সময় ওষুধ
ওষুধ পাই না। কি চাইছিস? আমরা ঠিক সময় ওষুধ পাই না, ফলে আমার বাবা মা, আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থায় এরকম কোনো ব্যবস্থা নেই যে বাচ্চাটা রাগি কেন, ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা গেল বা ডাক্তারের কাছে, ডাক্তার বললেন ও ঠিক হয়ে যাবে, ওনার কাছে নেই ওরকম ওষুধ না, পরে একটা ভিটামিন আর টনিক দিয়ে ছেড়ে দিল। বাবা মা গিয়ে বললো ডাক্তার আমার বাচ্চাটা খায় না, দেখুন দিন দিন শুকিয়ে যাচ্ছে। সত্যি শুকিয়ে যাচ্ছিল, ওজন কমে যাচ্ছিল। ডাক্তার বললেন ও বড় হলে খাবে, ঠিক আছে টনিকটা দিন, এর খিদে বাড়বে, খাবে। এর ফলে কি হলো, যেগুলো অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল ছিল সে হয়ে গেল এইগুলি সব এর মধ্যে পড়ে। আর এটা হলো ডিজিজ ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে এই যে রোগগ্রস্ত হয়ে গেছে। কি হয়েছে? ও কিডনিটা কাজ করছে না, প্রেশারটা খুব হাই, ডাক্তার বলে দিয়েছে ডায়ালিসিস ছাড়া চিকিৎসা হবে না। এইটাই অবস্থা হয়েছে, রোগে বেড়ে বেড়ে এই অবস্থা হয়েছে। আচ্ছা এরপর ভাবো রিয়েল হোমিওপ্যাথি ওষুধ দিল, তো কি হলো? বেশ অনেকটা ঠিক হয়েছে, কিন্তু এরকম কিন্তু হয়নি। পারফেক্টলি হেলদি ইন্ডিভিজুয়াল এইরকম কিন্তু হয়নি। দেখো টনির বিষ আছে। হ্যান্ডম্যান সাহেব বললেন 2 নম্বর অ্যাবরিজমে যে অ্যানিলেশন অ্যান্ড রিমুভাল অফ দ্য ডিজিজ ইন ইটস হোল এক্সটেন্ট। এই যে কথাটা, এই কথাটা কিন্তু এক প্রজন্মে সম্ভব নয়, কারণ আমার কাছে মানুষটা এসেছিলেন তাকে জড়িয়ে, এগুলো যে তাপ দিয়ে ভাবুন, সেই লাইনগুলো দেখুন অবস্থাটা। যত ভালোভাবে চিকিৎসা করুন না কেন, এখন ওনার 88 বছর বয়স, ওনাকে ওষুধ দেওয়া হয়েছে, উনি ভালো আছেন। এই তো এই অবস্থায় এসেছিলেন। এটা এটা হলো আফটার ট্রিটমেন্ট থ্রু রিয়েল হোমিওপ্যাথি। আফটার ট্রিটমেন্ট থ্রু রিয়েল হোমিওপ্যাথি। একটা কথা ভুলে যাবো, তোমরা উঠে পড়বে, সে হচ্ছে যারা ভর্তির টাকা এনেছে দাওনি, দিলীপবাবুকে দেবে। যারা সেমিনারের টাকা দিতে চাও দিলীপবাবুকে দেবে। এরপর আর আমার মনে থাকবে না, আমি তাই এখন বলে দিলাম দিলীপবাবুকেই দিতে হবে সব। হ্যাঁ আদার্স প্যাথি, আদার্স প্যাথির কি করবে? ও তো বলবে বাড়ি দিয়ে নিয়ে যান, ভালো মন্দ খাওয়া। আদার্স প্যাথি তো আরো ইয়ে হবে, আরো কথা বলছি, ওটা বাড়ি নিয়ে যান, ও আর কিছু হবে না, এত ফেঁচিয়ে গেছে ও তার খোলা যাবে না, ওই স্ট্রিং হয়ে গেছে। হ্যাঁ দেখো না স্প্রিং অত অত খারাপ ছিল না। এই দেখো এই দেখো এই দেখো পার্থক্য। কোনটা বেটা? আফটার ট্রিটমেন্ট আদার্স টোকেনটা আছে তো? তাও ভালো। এইটা না থাকলেও সমস্যা নেই স্যার, কিন্তু এটা বলো এইটা কি? এইটা তো এইটা এটা আদার প্যাথি, মানে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, অ্যালোপ্যাথ, আয়ুর্বেদ, আমেরিকা, ইংল্যান্ড। বেশি বাঁচাবে না কেন? ওর তো উল্টো বেটা। তোমাকে বলেছিল বাবা তারটা খুলে দাও না, তুমি এমন ভাবে খুলতে গেলে আরো বেশি হয়ে গেল। আপনার কি যাবে না? not in the sickness reaction. হ্যাঁ not in the action, hurry is progress। এই যে না hurry is progress। কিন্তু তোমরা যারা আজকে